অনেক তো হলো পাহাড়, সমুদ্র কিংবা প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে উপভোগ করা। এবারের গল্পটা একটু আলাদা, অন্যরকম সংমিশ্রণে তৈরি। সংক্ষিপ্ত সময়ের জন্য, যেখানে একদিন কিংবা এক বিকাল ঘুরে আসার জন্য একদম উপযুক্ত স্থান। আর এখানে এসে উপভোগ করা যায় অন্যরকম এক স্বর্গের স্বাদ। সহজে বলা ভালো, কলকাতার বুকে যেন এক টুকরো স্বর্গ। আজকে আমার গন্তব্য মূলত সেইখানেই। তবে চলুন গল্পটা শুরু করি আমার শহর কল্যাণী থেকে। এই মুহূর্তে আমি রয়েছি এখন কল্যাণী স্টেশন। আর আজকের গন্তব্য আমার কোথায় ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। তাও আরেকবার বলে রাখি, আজকে আমার গন্তব্য হলো কলকাতা। তো এখন ট্রেনের টিকিট কেটে নেই, তারপর ট্রেনে উঠি। আর এখান থেকে ট্রেন ধরে যাব প্রথমে বিধাননগর। তো একদম সঠিক সময় অবশ্যই চলে আসলাম বিধাননগর রোড। আর আমাদের ট্রেন দাঁড়ালো 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন এখান থেকে আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবো। তারপর দেখি সেখান থেকে অটো কিংবা বাসে কিভাবে যাওয়া যায় সেই স্বর্গীয় স্থানে। বিধাননগর এসেই দেখা হয়ে গেল আমার সেই পুরনো বন্ধুর সাথে, অরূপের সাথে, যাকে আপনারা সকলেই চেনেন, কারণ শান্তিনিকেতনে কিন্তু তার সাথে আমার প্রথম ট্যুরটা হয়েছিল। যাই হোক, আজকে দুজন মিলে ঘুরবো। হ্যালো। প্ল্যাটফর্মের যে ছোট গেট রয়েছে, এই গেটটা দিয়ে আপনারা এভাবে বেরিয়ে আসবেন। 4 নম্বর দিয়ে বেরোলেই এরকম আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলে আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন, অটো, বাসেও আসতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করবো অটোতে আসার জন্যই। তো অটোতে আপনারা ডাইরেক্ট চলে যাবেন গরুবাড়িতে। তো আমরা এখন গরুবাড়িতে যাচ্ছি। আর যেতে মোটামুটি আপনাদের সময় বেশি লাগবে না। বিধাননগর স্টেশন থেকে গরুবাড়ির এই মোড়ে আপনাদের নামিয়ে দেবে। মোটামুটি 5 মিনিটের মতো সময় লাগবে আসতে। ভাড়া নিচ্ছে পার হেড 10 টাকা। মোড় থেকে আসলেই একদম এই যে সোজা যে রোডটা রয়েছে, এই রোডটা ধরে আপনারা হেঁটে যাবেন। মোটামুটি হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট লাগবে। তবে চলুন। অবশেষে চলে আসলাম পরশনাথ মন্দিরে, যাকে বলা হয় যে কলকাতার এক টুকরো স্বর্গ। তো মোটামুটি হেঁটে আসতে 5 মিনিট আমার সময় লাগলো। তো একদম ইজি রোড, এখানে আঁকা বাঁকার কিছু নেই, একদম সহজে আপনারা চলে আসতে পারেন। আর ওর পাশাপাশি কিন্তু আরো 3টি মন্দির রয়েছে। তো যেহেতু আমার প্রধান টার্গেট আগে পরশনাথ মন্দিরটা দেখা, তো চলুন আগে সেটা দেখবো, তারপর বাকিগুলো। মন্দিরের প্রবেশের পথে 2 দিকের এই দেওয়ালে তুলে ধরা হয়েছে জৈন সম্প্রদায়ের 23তম তীর্থঙ্কর পরশনাথের বিভিন্ন জীবন কাহিনী। আমার পেছনে রয়েছে পরশনাথ মন্দিরের গেট। এখান দিয়ে আমরা প্রবেশ করবো। আর এখানে দেখলাম মোটামুটি 4 চাকা কিংবা 2 চাকা পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আপনার 2 চাকা বা 4 চাকা নিয়ে আসলে কিন্তু এখানে পার্কিং করে এই মন্দির পরিদর্শন করতে পারেন।
পরশনাথ মন্দিরের মূল গেটের সামনে কিছু খাবারের দোকান রয়েছে, প্রয়োজন এখান থেকে আপনারা টুকটাক কিছু খেতে পারেন। মন্দিরের প্রবেশের পথেই রয়েছে এর টাইমিংটা দেওয়া, আর এর টাইম হলো সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনারা আসলে এই টাইমের মধ্যেই আসবেন, আর প্রতিদিনই কিন্তু এই মন্দির খোলা থাকে। প্রথমে বলে রাখি এই মন্দিরটির অবস্থান। এই মন্দিরটি অবস্থিত উত্তর কলকাতায় বদ্রীদাস টেম্পল স্ট্রিটে। এটি মূলত জৈন ধর্ম অবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। হাতের ডান দিকে রয়েছে একটি পুকুর, সেই পুকুরে কিন্তু কচ্ছপ রয়েছে বিভিন্ন ধরনের মাছ, আর বাঁ দিকে রয়েছে মূল মন্দির। আর মূলত পরশনাথ এই মন্দিরের কিন্তু টোটালটাই দেখি সাদা পাথরে করা, অসাধারণ একটি পরিবেশ। আমার মতে অবশ্যই এটাকে কলকাতার এক টুকরো স্বর্গ বলা যায়। আর এখানে আসার ব্যাপারটা তো আমি বললাম, নিকটতম ট্রেন স্টেশন হলো বিধাননগর। এছাড়া যারা মেট্রোতে আসতে চান তারা শোভাবাজার আসতে হবে, সেখান থেকে 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে ওটা চলে আসতে পারেন এই পরশনাথ মন্দিরে। তো চলুন এবার চারিদিকটা ঘুরে দেখি। মন্দিরে প্রবেশের সাথে সাথে নেমে গেল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এরই সাথে বলে রাখি এখানে শুধু জৈনরা নয়, দেশ বিদেশের নানান ধর্মের মানুষের কাছে পরশনাথ মন্দির অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। 1866 খ্রিস্টাব্দে রায় বদ্রীদাস বাহাদুর মকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি মন্দিরটি স্থাপন করেন। মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। ভগবান পরেশনাথের উৎসর্গে স্থাপিত এই মন্দিরটিতে জৈনরা পূজা করেন 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের। কলকাতায় তথা সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম। পরশনাথ মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো মন্দির প্রাঙ্গণের ভিতরে অসামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন, যা ভক্তদের কাছে আজও বিস্ময়ের কারণ। মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন, রয়েছে আয়নাখচিত স্তম্ভ এবং রঙিন ঘষা কাচ দিয়ে সাজানো জানালা। মন্দির চত্বরের ভিতরে এবং বাইরে সমস্ত স্থান জুড়েই রয়েছে অনেকগুলো ফুলের বাগান এবং পুরনো ফোয়ারা, সব মিলে আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব প্রশান্তি আমেজ। এছাড়া মন্দিরগুলোর ভিতরের দেওয়ালে খুঁজে পাবেন চিত্রশিল্পী গণেশ মুস্কারের আঁকা নানান পৌরাণিক শিল্পকলা। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা তেমন দেখতে পেলাম না, তবে প্রতি বছর ভাদ্র মাসে জৈনরা অহিংস পালন করেন এবং এই সময় পরশনাথ মন্দিরে সকলে পুজো দেন। এখানে আরো একটি বিষয় কথিত আছে, পরশনাথ মন্দিরের গর্ভগৃহে ভিতরে আছে একটি ঘিয়ের প্রদীপ, যা একটানা 1866 সাল থেকে জ্বলে আসছে এবং আজ পর্যন্ত কখনো নিভে যায়নি। অহিংসা এবং শান্তির প্রতীক হিসেবেই এই পুণ্যশিখা চিরতরে জ্বলমান থাকবে, এটাই সকল ভক্তদের কাম্য।
মন্দিরটার কিন্তু একটি বিশেষত্ব রয়েছে এবং এর জনপ্রিয়তা মূলত এর ঐতিহাসিক কারণে নয়, এর জনপ্রিয়তা কিন্তু বিভিন্ন কারণে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো এটি সব থেকে একটি পুরনো মন্দির, 158 বছরের পুরনো মন্দির। 1867 সালে এই মন্দির স্থাপিত হয়। মোটামুটি আপনারা জায়গাটা সুন্দরভাবে অনুভব করতে পারবেন। সত্যি বলতে এটা কিন্তু একদম কলকাতার এক টুকরো স্বর্গ বলা যায়। এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে গেটে ঢুকতেই কিন্তু লেখা রয়েছে প্রফেশনালি ফটো তোলা যাবে না, ফটো বা ভিডিও করা যাবে না। তো সেই ব্যাপারটা মাথায় রাখবেন। নর্মালি আসেন, ফটো তোলেন, ভিডিও, কোনো সমস্যা নেই, কিন্তু প্রফেশনালি কিছু করা যাবে না। আর এই জায়গাটা খুব সুন্দরভাবে সজ্জিত রয়েছে, সাদা মার্বেল পাথর, সাথে রয়েছে কাঁচের টুকরো, অসাধারণভাবে সাজানো রয়েছে। এখানে আসলেই আপনারা যেটা উপলব্ধি করতে পারবেন। কলকাতায় যদি আসেন, এই জায়গাটায় আসলে কিন্তু মানসিক স্বস্তি আপনারা উপলব্ধি করতে পারবেন। তো আমার মতে কলকাতার এক টুকরো স্বর্গ বলা যায় পরশনাথ এই মন্দিরকে। আর এই মন্দিরের চারদিকটাই রয়েছে বিভিন্ন ধরনের ফুলের বাগান, ফুটে রয়েছে বিভিন্ন ধরনের ফুল, যেটা সত্যি এর মনোমুগ্ধকর। এখানে ঢোকার পরেই আপনারা বিভিন্ন ধরনের মূর্তি পেয়ে যাবেন পাথরের তৈরি। এই যে মূর্তিগুলো রয়েছে পাথরের তৈরি, খুবই অসাধারণ। আর আজকের ওয়েদারটা মেঘলা, বৃষ্টি হয়েছে প্রচণ্ড। আমি জানি না আপনাদের কতদূর দেখাতে পারবো, তবে জায়গাটা সত্যি অসাধারণ। আজকের দিনটা যদি বলে রাখি 23শে জুন 2025, তো মেঘলা ওয়েদার হলো, জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ। তো এই বৃষ্টির মুহূর্তে যতদূর সম্ভব আপনাদের সামনে তুলে ধরলাম। চারিদিকটা তো ঘুরলাম, এবার মূল মন্দিরটা দেখে আসি। তো ভিতরটা ঘুরে আসলাম, অসাধারণ। তো কেমন কি লাগলো? দারুণ, খুব সুন্দর। মানে পুরো গার্ডেনটা দেখে যা না সুন্দর লাগবে, ভিতরটা আরও ভালো লাগবে। স্পেশালি একটা বড় ঝাড়বাতি আছে, সেই মানে আগেকার দিনের যে ঝাড়বাতি যেগুলো নর্মালি আমরা রাজমহল টহলে দেখতে পেতাম, এখানে সেরকম ঝাড়বাতি রয়েছে। সাদা কাচের এবং রঙিন কাচেরও কিছু ঝাড়বাতি রয়েছে, অসাধারণ কারুকার্য এবং কাচের কিছু কারুকার্য রয়েছে, আপনারা দেখলে খুবই ভালো লাগবে। তারপরে কিছু ফ্লাওয়ার ভাস রয়েছে। ভিতরে একেবারেই মোবাইল কোনোভাবেই অ্যালাউড নয়। এই মুহূর্তে আমি রয়েছি একদম মূল মন্দিরের সামনে আর কি। আমার এই যে পাশে রয়েছে মূল মন্দির। চারিদিকটা তো ঘুরলাম, আপনাদের দেখালাম এবং ভিতরটাও আমরা ঢুকলাম। কিন্তু ভিতরটা সত্যি অসাধারণ। বাইরেটা যতটা সুন্দর, ভিতর তার থেকেও বেশি সুন্দর। কিন্তু ভিতরে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নয়, যার কারণে ভিতরটা আপনাদের দেখাতে পারবো না। তো এখানে যদি আপনারা আসেন, ভিতরে ঢুকে দেখলে আপনারা আমার কথার সাথে বুঝতে পারবেন যে ভিতরটা কতটা সুন্দর। আরও একটা জিনিস আমি এখানে এসে শুনতে পারলাম যে এখানে একটা প্রদীপ রয়েছে। মন্দির যখন স্থাপন করা হয় সেই প্রদীপটা তখন জ্বালানো হয়। এখন পর্যন্ত কিন্তু সেই প্রদীপটি কন্টিনিউ চলে যাচ্ছে। আর এই মন্দিরে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। এই মন্দিরটা আপাতত দেখা শেষ, এবার যাচ্ছি পরবর্তী মন্দিরে। এই মন্দিরের জলাশয়ের পাশ দিয়ে রয়েছে আরেকটি মন্দিরের যাওয়ার রাস্তা, সেখান দিয়েও যাওয়া যায় অথবা মূল রোড দিয়েও ঘুরে আসা যায়। এরপর আমরা চলে আসলাম দাদাজিউর মন্দিরে। বর্তমান সময়ে এই মন্দিরে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নয়। এবার বলে রাখি এই মন্দিরের টাইমিংয়ের ব্যাপারটা।
এই মন্দির খোলা থাকে সকাল 6টা 30 থেকে 11টা 30 পর্যন্ত এবং বিকেল 3টা 30 থেকে 6টা 30 পর্যন্ত। আসলে আপনারা এই টাইমে আসবেন। আর এই মন্দিরটাও সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। আর এর পাশেই রয়েছে মহাবীর স্বামী মন্দির। এই মন্দিরটাও আপনারা দেখে নিতে পারেন। এই মন্দিরও ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ নয়, আর টাইমিংটা রয়েছে একই। পরেশনাথ মন্দিরের তুলনায় এই মন্দিরের আয়তনটা অনেকটাই ছোট, কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো, পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে বিভিন্ন কারুকার্যের হাতের নিদর্শন। এই 4টে মন্দিরের দূরত্ব তেমন একটা নয়, পরপরভাবেই সব মন্দিরগুলো রয়েছে এবং খুব কম সময়ের মধ্যেই আপনারা সকল মন্দির ঘুরে নিতে পারেন। সর্বশেষে চলে আসলাম চন্দ্রপ্রভুজি মন্দিরে। মোটামুটি 4টা মন্দির ঘুরলাম, খুব ভালো লাগলো। তবে সব মন্দিরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়। আর এই চন্দ্রপ্রভুজি মন্দিরগুলো এই পর্যন্ত দেখানো যাবে, মূল মন্দিরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো এখানে আসলেই এর বাস্তবতাটা আপনারা বুঝতে পারবেন কত সুন্দর, অসাধারণ। চন্দ্রপ্রভুজি মন্দির দর্শন দিয়ে শেষ হলো আজকের এই গল্পটি। তো সকল ইনফরমেশনই আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে আমার অভিজ্ঞতা। তো একদিনের হোক বা একবেলার হোক এসে আপনারা ঘুরে যেতে পারেন এই 4টে মন্দির। আর এর পাশেই কিন্তু রয়েছে অনুকূল ঠাকুরের মন্দির, সময় থাকলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। তো যাই হোক, গল্পটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন গল্পে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।